হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আশা করি ভালোই আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে আলোচনা করব কি না, ক্লাস 11 এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার। তো ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার খুব কাছেই। তো এই সেমিস্টারের সিলেবাসে যেটা আছে রসায়নের মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়নের মধ্যে একটি অংশ তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, বা যাকে আমরা বেশি যদি ক্লিয়ার করে বলি, আমরা এখানে থার্মোডাইনামিক্সের যে অংশটা পড়ব সেটা কেমিক্যাল থার্মোডাইনামিক্স, যার সাথে ফিজিক্সের কিছুটা অমিল আছে। যেটা আমরা ফিজিক্যাল থার্মোডাইনামিক্স ফিজিক্সে পড়ে থাকি, কিছুটা অমিল আছে। তো এই অংশে কি হয়, তোমাদের পরীক্ষার সময় বিভিন্ন সূত্র এবং অঙ্কের মধ্যে গুলিয়ে যায়, এর জন্য তুমি ভুল করে দিয়ে চলে আসো। তো আমি সেই জন্য তোমাদের সামনে একদম খুব সহজভাবে এই থার্মোডাইনামিক্সের এই অংশগুলো তুলে ধরবো, এবং এইখান থেকে তোমরা খুব সহজে এর থিওরি এবং অঙ্ক করতে পারবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি তোমরা থার্মোডাইনামিক্স বুঝতে চাও তাহলে আমার সব ভিডিওগুলো দেখতে হবে, এবং দেখার সাথে সাথে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো শুরু করি তোমাদের সামনে সহজভাবে এবং সরল ভাষায় রাসায়নিক তাপগতিবিদ্যা। গুলো দেখলাম কাকে বলে, সেই রাসায়নিক তাপগুলো আমরা কি করে নির্ণয় করব, সেই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেগুলো আমরা কি করে হিসাব করব, সেটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য আমরা আজকে শুরু করব বিক্রিয়া তাপ নির্ণয়। যে কোনো বিক্রিয়া হতে পারে, বিক্রিয়া তাপ বিভিন্ন রকম হতে পারে, যেমন গঠন এনথালপি হতে পারে, রূপান্তরের জন্য এনথালপি হতে পারে, তারপর অবস্থার পরিবর্তনের জন্য এনথালপি হতে পারে, হাইড্রেশন এনথালপি হতে পারে। তো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় আমরা কিভাবে হিসাব করব? না, তার জন্য প্রথমে আমাদেরকে দুটি সূত্র পড়ে নিতে হবে এই বিক্রিয়া তাপ নির্ণয়ের জন্য। প্রথম সূত্র হচ্ছে ল্যাভোসিয়ার সূত্র। ল্যাভোসিয়ার এবং ল্যাপ্লাস এই দুজন মিলে একটা সূত্র বানিয়েছিলেন, তাকে ল্যাভোসিয়ারের সূত্র বা ল্যাভোসিয়ার ও ল্যাপ্লাসের সূত্র হিসেবে আমরা জেনে থাকি। দ্বিতীয় কি হেসের সূত্র। এই দুটো সূত্র আমাদেরকে জানতে হবে, তবে আমরা বিক্রিয়া তাপ হিসাব করতে পারবো। তাপ মানে সূত্রগুলো খুবই সোজা। ল্যাভোসিয়ার ল্যাপ্লাসের সূত্রে কি বলা আছে, কোন বিক্রিয়া ধরো এ প্লাস বি সি প্লাস ডি, এই বিক্রিয়াতে বিক্রিয়া তাপ ধরলাম প্লাস এক্স জুল দেওয়া আছে। যদি বিক্রিয়া এরকম ভাবে লেখা হয় সি প্লাস ডি সমান এ প্লাস বি, তাহলে বিক্রিয়ার পরিবর্তন কি হয়েছে না, এই বিক্রিয়ক পদার্থ বাম দিকে ছিল, বিক্রিয়াজাত পদার্থ ডান দিকে ছিল। এই বিক্রিয়াতে কি লেখা হয়েছে, এই বিক্রিয়াটাকে উল্টে দেওয়া হয়েছে। তাহলে কোন বিক্রিয়াকে যদি আমি বিপরীত মুখে লিখি তাহলে তার এনথালপির মান যেটা ছিল প্লাস এক্স সেটা হয়ে যাবে মাইনাস এক্স, অর্থাৎ সেই বিক্রিয়ার এনথালপির মানটাও কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। এটি সূত্র। হেসের সূত্র কি বলছে যে কোন বিক্রিয়াতে উৎপন্ন তাপের পরিমাণ সবসময় ফিক্সড। কিরকম না, একটা বিক্রিয়া যদি আমরা উদাহরণ দিই সি প্লাস ও টু সমান সিও টু, আমি মনে করলাম এই বিক্রিয়াতে ডেল্টা এইচ হচ্ছে প্লাস এক্স। এই সিও টু আমরা দুভাবে বানাতে পারি। প্রথমে কার্বনের সাথে যদি আমরা হাফ ও টু বিক্রিয়া করি তাহলে হবে সিও, আবার সিওর সাথে যদি হাফ ও টু বিক্রিয়া করা হয় তাহলে তৈরি হবে সিও টু। এখানে ডেল্টা এইচ ধরলাম আমি ওয়াই,
এখানে ডেল্টা এইচ ধরলাম জেড। যদি এই দুটোকে বিয়োগ করে দিই তাহলে দেখো কেটে যাবে, এখানে হাফগুলো যোগ হয়ে যাবে, সি প্লাস ও টু সমান সিও টু। তাহলে ডেল্টা এইচ এখানে কত ছিল না এক্স, হাফ ও যোগ করে দাও না, কি আছে এটার সঙ্গে এটা যোগ করো, হাফ ও টু, আচ্ছা আচ্ছা হাফ ও টু, তাহলে হাফ ও টু মিলে ও টু হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটা আবার তৈরি হলো। তাহলে একটা বিক্রিয়াতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে যদি আমরা দুই বা ততোধিক ধাপে ঘটাই, সেইখানে যে শক্তি উৎপন্ন হবে বা শক্তি লাগবে সেই শক্তির মান মূল বিক্রিয়ার সাথে সমান হবে, x সমান y প্লাস জেড। অর্থাৎ সি প্লাস ও টু সমান সিও টু, এই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হবে, এই দুটো বিক্রিয়া মিলে যে সিও টু উৎপন্ন হলো, এই দুটো বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয়েছে, এই দুটোর যোগফল এই বিক্রিয়ার তাপের সমান হবে। না কথাটা বুঝতে পারলেন? বল বোঝা গেল? তাহলে একাধিক ধাপে কোনো বিক্রিয়াকে ঘটালেও মূল বিক্রিয়ার সাথে তার তাপের তোমার গ্রহণ বা বর্জন যাই হবে না কেন, সেটা কিন্তু একই থাকবে। এটি হচ্ছে হিসের সূত্র। এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা যে বিক্রিয়া তাপ ক্যালকুলেশন প্রথমে শুরু করব, সেটা হচ্ছে গঠন তাপ নির্ণয়। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ডেল্টা এইচ এর মানগুলো আমি এখানে লিখলাম, এই ডেল্টা এইচ এর মান দেওয়া থাকবে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, সেই মানটা কিন্তু প্রমাণ বিক্রিয়ার এনথালপি, সাধারণ অবস্থায় নয়। অর্থাৎ ডেল্টা এইচ এর মান মানে ডেল্টা এইচ জিরোর মান দেওয়া থাকবে। কারণ প্রমাণ অবস্থায় কোন বিক্রিয়ার তাপ আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, ধরো এখানে একটা উদাহরণ আমি যদি লিখি C3H8, হেডিংটা দিয়ে দাও গঠন তাপ নির্ণয়। কার গঠন তাপ নির্ণয় করতে হবে না, বিক্রিয়াটা এখানে আছে C3H8, এটি গ্যাসীয় অবস্থায় আছে, এর সাথে বিক্রিয়া করছে হাইড্রোজেন, এটিও গ্যাসীয় অবস্থায় আছে, উৎপন্ন হচ্ছে কি C2H6 প্লাস CH4, C2H6 এটিও গ্যাস প্লাস CH4 এটিও গ্যাস। এই বিক্রিয়ার ডেল্টা এইচ এফ নির্ণয় করতে হবে তোমাকে, এটি হচ্ছে প্রশ্ন। কিসের সাহায্যে নির্ণয় করতে হবে না, কিছু বিক্রিয়া আছে যার এনথালপি তোমাকে দেওয়া আছে, তার সাহায্যে নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে এখানে দেখতে হবে, যাদের প্রমাণ গঠন এনথালপি দেওয়া আছে। এক নম্বর বিক্রিয়া এখানে দেওয়া আছে C3H8, গ্যাস, 3C প্লাস 4H2, 3C এটা সলিড, 4H2 গ্যাস। এর ডেল্টা এইচ জিরো দেওয়া আছে 103.8, ডেল্টা এইচ জিরো সমান 103.8 কিলোজুল পার মোল। এককগুলো আমি প্রতিবারে লিখবো না, একবারেই লিখলাম, সব একক একই দেওয়া থাকবে। দ্বিতীয় বিক্রিয়া দেওয়া আছে 2H2 প্লাস O2, 2H2 গ্যাস প্লাস O2 গ্যাস, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2H2O লিকুইড,
এর ডেল্টা এইচ জিরো দেওয়া আছে -571.6 কিলোজুল পার মোল। 3 নম্বর বিক্রিয়া দেওয়া আছে C2H6 গ্যাস প্লাস 7.2 O2, এটাও গ্যাস, 2CO2 প্লাস 3H2, 2CO2 এটাও গ্যাস প্লাস 3H2 এটা লিকুইড। এর ডেল্টা এইচ দেওয়া আছে -1560, ডেল্টা এইচ জিরো -1560। আর কি দেওয়া আছে 4 নম্বর বিক্রিয়া CH4 গ্যাস 2O2 গ্যাস CO2 plus 2H2, CO2 gas plus 2H2 liquid, delta H0 এর মান দেওয়া আছে -890। আরেকটা দেওয়া আছে 5 নম্বর বিক্রিয়া C কঠিন প্লাস O2 গ্যাস সমান হচ্ছে CO2 গ্যাস। এর ডেল্টা এইচ দেওয়া আছে -393.5। এই 5টা বিক্রিয়া দেওয়া আছে। প্রশ্ন কি এই বিক্রিয়াগুলির প্রমাণ এনথালপি থেকে বা প্রমাণ গঠন এনথালপি পাও। এখানে অনেকগুলো বিক্রিয়া গঠন এনথালপির মধ্যে যোগ আছে, দহন বিক্রিয়া, হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া এখানে যুক্ত আছে, কার্বনের দহন বিক্রিয়া। তাহলে বিভিন্ন যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এই বিক্রিয়ার তাপ থেকে ওই বিক্রিয়া অর্থাৎ ওই বিক্রিয়া থেকে উৎপন্ন হয় C2H6 প্লাস CH4, এই বিক্রিয়ার গঠন এনথালপি কি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এটা থেকে ওটা আমাকে হিসাব করতে হবে। অঙ্কগুলো বা এখানে সমস্যাগুলো একটু বড়, কিন্তু ধীরে 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 মস্তিষ্ক যদি আমরা করি এটা খুবই সহজ একটা জিনিস, কিন্তু ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার জন্য আমরা কি করতে পারি না বিক্রিয়াকে উল্টে লিখতে পারি। উল্টে গেলে ডেল্টা এইচ এর মান পাল্টে যাবে, আমরা দেখে এলাম ল্যাভোসিয়ারের সূত্রে। আর কি করতে পারি বিক্রিয়ার সঙ্গে কোনো সংখ্যা আমরা গুণ বা ভাগ করতে পারি বিক্রিয়ার সমান করার ক্ষেত্রে গুণ ভাগ করতে পারে। সেক্ষেত্রে বিক্রিয়া যতগুলি অংশ থাকে সবার সঙ্গে একই সংখ্যা দিয়ে গুণ করা যাবে এবং সেই সংখ্যাটা ডেল্টা এইচ এর সাথেও গুণ বা ভাগ হবে। আমরা গুণ করলে গুণ হবে, ভাগ করলে ভাগ হবে। ধরো কোনো বিক্রিয়াকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2 ছিল 4 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, এখানেও গুণিত 2 হয়ে যাবে। প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে একই নিয়ম। ভাগ করলেও যেই সংখ্যা দিয়ে ভাগ করছি সবাইকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এরপর ব্যালেন্স করা আছে এখানে সমস্ত বিক্রিয়া, অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। কেন হবে না? এখানে তুই 4 কর, 4H2 প্লাস 2O2 সমান 4H2, ব্যালেন্স নেই আছে তো। আমরা শুধু বাড়াচ্ছি সংখ্যাটাকে, কেন না বিক্রিয়াটাকে বোঝানোর জন্য। কোন বিক্রিয়াটা না সেই বিক্রিয়াটা যদি লাগে প্রয়োজনে তখন গুণ ভাগ আমাকে করতে হবে। তো এই অঙ্কটা ক্যালকুলেট করার জন্য প্রথম যে কাজ, যেই বিক্রিয়ার গঠন এনথালপি হিসাব করতে হবে তার বিক্রিয়ক কি আছে, বিক্রিয়াজাত কি আছে সেটা আগে দেখে নিতে হবে। বিক্রিয়ক পদার্থ কি আছে C3H8 আর H2 দুটো। এই যে এখানে যতগুলি বিক্রিয়া দেওয়া আছে এর মধ্যে C3H8 কোন বিক্রিয়াতে আছে আমাকে খুঁজে নিতে হবে। প্রথমে আছে, এটা খুঁজে নিলাম। দ্বিতীয় পয়েন্ট, C3H8 বিক্রিয়ার বাম দিকে আছে না ডান দিকে আছে খুঁজে নিতে হবে।
সেখানেও বাম দিকে আছে, এখানেও বাম দিকে আছে, তার মানে কোনো সমস্যা নেই। তাহলে এই বিক্রিয়াটাকে আমি এইভাবেই লিখতে পারি। তাহলে আমি লিখলাম C3H8 গ্যাস সমান 3C সলিড প্লাস 4H2 গ্যাস। ডেল্টা এইচটা আমি যেরকম একই থাকবে, ডেল্টা এইচের মানটা দেবো, লিখে দিই 103.8। কেন লিখছি না, গুণ ভাগ বা পাল্টানোর ক্ষেত্রে চিহ্ন যদি হয় তখন কিন্তু সমস্যা হবে না যদি না লেখি। তাহলে C3H8 এর আগে কোনো সংখ্যা নেই, এখানেও C3H8 এর আগে কোনো সংখ্যা নেই, সেই জন্য এই বিক্রিয়াটা যেরকম ছিল আমি সেরকম লিখলাম। দ্বিতীয় বাঁদিকে কি বিক্রিয়া আছে দেখো, H2 বিক্রিয়া, এখানে H2 আছে, তার মানে এখানে যদি আমি এই বিক্রিয়াটা লিখি 2H2 গ্যাস প্লাস O2 গ্যাস উৎপন্ন হচ্ছে 2H2 লিকুইড। এখানে ডেল্টা এইচ আছে 571.6। এখন আমি গুণ ভাগ করলাম না, যেরকম আছে লিখে দিলাম। ওই মেন বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ অনুসারে আমার দুটো বিক্রিয়া লেখা হয়ে গেল। এরপর দেখো বিক্রিয়াজাত পদার্থ কি আছে, C2H6। এখানে কোন বিক্রিয়া C2H6 আছে আমাকে খুঁজতে হবে। 3 নম্বর বিক্রিয়া C2H6 আছে, এটাও গ্যাস ওটাও গ্যাস, গ্যাস দিয়ে সমস্যা নেই। তো সেই বিক্রিয়া মেন বিক্রিয়াতে দেখো C2H6 বিক্রিয়ার ডান দিকে আছে, এখানে দেখো বিক্রিয়ার বাম দিকে আছে, তার মানে কি করতে হবে, বিক্রিয়াটাকে উল্টে দিতে হবে। বিক্রিয়াটাকে আমি উল্টে লিখবো, তাহলে 3 নম্বর বিক্রিয়াকে উল্টে দিলাম, 2CO2 গ্যাস প্লাস 3H2 লিকুইড সমান C2H6 গ্যাস প্লাস 7-2 O2 গ্যাস। ডেল্টা এইচটা ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস 1560। এই জন্যই ডেল্টা ইউরে লেখা হয় প্রতিটা ধাপে। আরেকটা বিক্রিয়াজাত পদার্থ আছে CH4। এখানে দেখো CH4 কোথায় আছে, 4 নম্বর, কিন্তু এখানেও বাঁ দিকে আছে, সেখানে ডান দিকে আছে, তার মানে এটাকে উল্টে লিখতে হবে, CO2 গ্যাস প্লাস 2H2 লিকুইড সমান CH4 গ্যাস প্লাস 2O2 গ্যাস। এর ডেল্টা এইচ মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস 890 হয়ে গেল। বাকি তাহলে দেখো এখানে একটা বিক্রিয়া পড়ে আছে। এই বিক্রিয়াটা কি জন্য করা আছে, এই বিক্রিয়াটা রেসিডুয়াল অংশকে ব্যালেন্স করার জন্য করা আছে। মানে হচ্ছে কার্বন প্লাস O2 সমান CO2। এরপর দেখো এই কার্বন কঠিন আছে, এই বিক্রিয়া আর কার্বন কোথায় কঠিন আছে, এখানে আছে। তাহলে এই কার্বনটা এই কার্বনটাকে কাটাবার জন্য এই কার্বনটা দেওয়া আছে, ভালো করে বুঝা যাবে, নাহলে এই বিক্রিয়াটা দেওয়ার কোনো দরকার ছিল না। এবার কত না, এটা কাটানোর কথাটা বলার আগে এটা বলে দিই যে এই বিক্রিয়াগুলোকে এবার আমি যোগ করব, যোগ করে ওই বিক্রিয়াটা পাবো। তার জন্য প্রথম ধাপ দেখো কি পেয়ে গেছি, C3H8 পেয়ে গেছি, মিলে গেছে, কিন্তু 2H2 এখানে আছে, 2H2 এখানে আছে, আর ওখানে আছে শুধু H2 বিক্রিয়া। আর কোথাও H2 আছে কি, আর কোথাও নেই। তার মানে এই বিক্রিয়াটা যদি সমান করতে হয় তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেটে যাবে, H2 মিলে যাবে।
উৎপন্ন কি হবে দেখো, C2H6, C2H6 এখানে কিছু নেই, একটাই আছে, মিলে যাবে। CH4 একটাই আছে, মিলে যাবে। বাকিগুলো কি কি হবে তাহলে? বাকিগুলোকে আউট করতে হবে। বাকিগুলো আউট করার জন্য কি দেখো, এই যে এই অক্সিজেন আছে, বাঁ দিকে যত অক্সিজেন আছে ডান দিকে ততগুলি অক্সিজেন থাকতে হবে, তবে গিয়ে কাটবে, কেটে আউট করতে হবে। বাঁ দিকে যতগুলি জল আছে ডান দিকে ততগুলি জল থাকতে হবে, তবে কেটে আউট করা যাবে। CO2 এখানে এইদিকে যতগুলো আছে এইদিকে ততগুলোই থাকতে হবে, তবে গিয়ে কাটবে। এখানে দেখো বাম দিকে CO2 আছে, ডান দিকে কোথাও CO2 নেই, তাই তো? সেই জন্য এই বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়াটাকে আমরা লিখবো C+O2 সমান হচ্ছে CO2। এবার এখানে ডেল্টা এইচ এর মান কত? না, ভাষাটা তোমার নিজের জন্য বোঝার জন্য লিখে দিলাম। এখানে আমি 2 দিয়ে ভাগ করলাম, এটা একটা হলো। আর এখানে দেখো কার্বন ডাই অক্সাইড কটা আছে? 2টা, 1 3টা। এখানে কটা আছে? 1টা। তার মানে এখানে 3 গুণ করতে হবে। আরেকটা জিনিস দেখো, এটা 3 গুণ করতে হবে কি করে বুঝবো? এই বিক্রিয়া দেখো 3C আছে, এখানে একটা C ছিল, তাহলে 3C, তাহলে CO2 কেটে গেল। আর কি পড়ে থাকলো? জল দেখো 3 2 5, তাই তো? এই দেখো তো জল নেই, এখানে জল দেখো 2টা, একটা থাকছে। তিন 2 5, 3টা 2টো 5টা। বলো। সেটা তো আসছে। আচ্ছা অক্সিজেনটা দেখো, অক্সিজেন এখানে কটা কটা থাকছে? 2 + 2 আর এখানে দেখো অক্সিজেন কটা আছে? 1 2 + 3, 3 2 6 7 2, 7 2, তাই তো? 7 2 7 2 কেটে গেল। এটা তো বোঝা গেল। H2 CO2 2টা 1 3টা, এখানে 3টা কেটে গেল। জল আর কোথায় আছে? এই 2টা দিয়ে তো জল আছে, 5টা। ওর 4টা জল রয়ে যাচ্ছে। এগারোর 2, এখানে 7 2, লিখেছি তো।
H2 কি এক জায়গাতেই আছে, আর কোথাও নেই? আচ্ছা, তাই তো বটে। এক হলো, এইখানে 4H2 আছে তো একটা। আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে আমাদের। আচ্ছা, আমি 2 দিয়ে ভাগ করি না, 2 দিয়ে ভাগ করলে তো ওটা ভজে যাচ্ছে, একটা H2 ভজে যাচ্ছে, তাহলে ওখানে এখনো 4টা থাকছে, এখানে একটা রাখতে হবে। জল 5টা হচ্ছে তো, তাহলে একে আবার 5 গুণ করে দাও। তাহলে কি পড়ে থাকলো দেখো, জল এটা 5 কেন গুণ করলাম, আর জল কাটাবার একটি জায়গা আছে, এইটি 3 দিয়ে 5, এখানে 5, তাহলে 5 হয়ে গেল, 5 কেটে গেল। এবার কি কি থাকছে দেখো, C3H8 3CS প্লাস 4H2 গ্যাস। এটা কাটবো পরে, না আগে ভজাতে হবে তারপর কাটবো, এমনি এমনি কেটে লাভ নাই তো, হঠাৎ এই দুটিকে কেটে রেখে দিলে হবে না, পুরোটি কাটতে হবে। এটা হয়ে গেল, এটা যেরকম ছিল, এখানে কিছু গুণভাগ করতে পারবো না, কারণ মূল বিক্রিয়ায় গুণভাগ করা নেই, তাহলে আমাকে শেষে C3H8 রাখতে হবে, সেজন্য এখানে গুণভাগ করছি না। তাহলে H2 এর সঙ্গে কি হচ্ছে দেখো, 5 এর 2 H2 গ্যাস, ও 2 তো কেটে যাচ্ছে, তাহলে 5 প্লাস এখানে 5 এর 2 O2, এখানে তাহলে -571.6 গুণিত 5 ডিভাইডেড বাই 2, এটা করা হলো। বাকি এই বিক্রিয়া যেরকম ছিল লিখে দাও, 2CO2 প্লাস 3H2O লিকুইড সমান C2H6 গ্যাস প্লাস 7 এর 2 O2 গ্যাস, এটা প্লাস 1560 যেরকম ছিল থাকবে। এখানে গুণ ভাগ করতে পারবো না, কারণ মেন বিক্রিয়া C2H6 এ কোনো কিছু গুণ নেই, এটা তো একই রাখতে হবে, CO2 প্লাস 2H2O সমান CH4 প্লাস 2O2 গ্যাস 890, আর এখানে থাকলো 3CS প্লাস 3O2 সমান 3CO2, এখানে ডেল্টা তোমার থাকবে -393.5 গুণিত 3। এবার এটি যোগ করতে হবে, যোগ করার আগে কেটে দাও, কি কি কাটছে দেখো, 3CS এখানে কেটেছিল, এখানে ছিল, কেটে গেল। H2 এখানে 4 ছিল, এখানে 5 আছে, তার মানে একটা H2 রয়ে যাবে, যেটা আমার দরকার মূল বিক্রিয়াতে, এটা রয়ে গেল। এবার দেখো জল 5 কেটে গেল, O2 দেখো 5 এর 2 প্লাস 3 কত হচ্ছে, 3 দুগুণে 6, 11 এর 2, এখানে 7 এর 2 প্লাস 2 11 2, তাহলে O2 গুলো কেটে গেল। 3CO2 CO2 তো বিক্রিয়া, CO2 তো বিক্রিয়া নেই তো এখানে, CO2 কোথায় আছে, আর এই যে দুটো, একটা, তিনটা, আর কিছু আছে কাটাবার নেই, তাহলে যোগ করে লিখে দাও, এখানে কি পড়ে যাচ্ছে, C3H8 গ্যাস প্লাস বাঁ দিকে H2 গ্যাস, আর কিছু পড়ে আছে না, ডান দিকে কি পড়ে আছে, C2H6 গ্যাস CH4 গ্যাস। দেখো মূল বিক্রিয়া মিলে গেছে।
এবার এদের ডেল্টা এইচএফ কি করে হিসাব হবে? সবগুলোকে যোগ করে দাও। প্রথমে ছিল 1038, আচ্ছা 103.8, আচ্ছা 103.8, এখানে পয়েন্ট একটা দিয়ে দাও, প্লাস মাইনাস 571.6 গুণিত 5 ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেটর আমরা করতে পারবো, প্লাস 1560 প্লাস 890 প্লাস মাইনাস 393 গুণিত 3, এগুলো যোগ করে দিলে ডেল্টা এইচ আমরা পেয়ে যাবো। কি বললাম, বুঝা গেল? তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে নিতে পারবো ডেল্টা এইচ এর মতো। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এই বিক্রিয়াগুলোর সাহায্যে ওই বিক্রিয়াটা আমি আনতে পারছি কি পারছি না। হ্যাঁ হ্যাঁ, না করলে তুমি বুঝবে কি করে? হ্যাঁ, খাতা খারাপ লাগে বলে বলছো? হ্যাঁ, সেটা করতে পারিস, বললে খাতাটা দেখতে খারাপ লাগে। এই অঙ্কটা 3 নম্বরের অঙ্ক পড়বে, 3 নম্বরের যদি পড়ে, গঠন তাপ নির্ণয় মানে 3 নম্বরের অঙ্ক পড়বে। না, কঠিন নয়, কিন্তু টাইম লাগবে, ধৈর্য রাখতে হবে, কঠিন কিছুই নয়। শুধু আমাকে বাম দিক ডান দিক দেখতে হবে, সংখ্যাগুলো মিলাতে হবে। এইগুলো দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তোমাকে শুধু সাজিয়ে গুছিয়ে এইটি আনতে হবে। না, ওইটা তো তোকে করতে হবে, ওইটা দেওয়া থাকবে না। গুণ ভাগ আর উল্টে লেখা, এই 3টে জিনিস আমরা করতে পারি। তাহলে গঠন তাপ নির্ণয় কি করে হবে সেটা বুঝতে পারলি কি পারলি বল? কিরে, আমি কি জিজ্ঞাসা করছি, পারবি না পারবি না? একটু টাইম লাগবে, তাই তো? এটা ভুলার কিছু না, শুধু মিলানো। শুধু এদিকে গুণ ভাগ যোগ বিয়োগ, এটা গেল গঠন তাপ ক্যালকুলেশন। এরপর যে তাপগুলো ক্যালকুলেট হবে, এই কত না, না মান মুখস্থ করার কোনো দরকার নেই। হাইড্রেশন তাপ নির্ণয়। হাইড্রেশন কথার অর্থ হচ্ছে জলযোগ। ধরো একটা উদাহরণ আমি যদি দিই, যে কপার সালফেট CuSO4, এটা সলিড, এখানে জলযোগ করলে হবে CuSO4 5H2। তাহলে এটা এক ধরনের গঠন তাপই নির্ণয় করো, ওই বিক্রিয়ার গঠন তাপ নির্ণয় করতে হবে। তার জন্য আমাদেরকে কি বিক্রিয়া দেওয়া আছে দেখো। প্রথমে CuSO4 কঠিন ছিল, তাকে অ্যাকুয়াস করা হলো, জল দিয়ে ভিজানো হলো। CuSO4 অ্যাকুয়াস,
এখানে জল দেওয়া হলো, তৈরি হলো CuSO4 5H2। না CuSO4 না, এটা এরকম নয়, দ্বিতীয় বিক্রিয়াটা একটু চেঞ্জ হবে। একটা বিক্রিয়া দেওয়া আছে, আরেকটা বিক্রিয়া দেওয়া আছে এরকম CuSO4 5H2 সলিড, এখানেও অ্যাকোয়াস দেওয়া হলো, হয়ে গেল CuSO4 5H2 অ্যাকোয়াস। এই দুটি বিক্রিয়া দেওয়া আছে। এর ডেল্টা এইচ দেওয়া আছে -66.5, -66.5। এর ডেল্টা এইচ দেওয়া আছে 11.7, 11.7। তো এই দুটো বিক্রিয়া কাজে লাগিয়ে এর তোমার কি বলবো হাইড্রেশন এনথালপি নির্ণয় করতে হবে। কোনটা রে? ওইটা বলেছি, তাহলে লেখা হয় না। CuSO4 অ্যাকোয়াস CuSO4। তাহলে দেখো ওই বিক্রিয়াটা কি করে আসবে? CuSO4 অ্যাকোয়াস, এখানে 5H2 নেই, ব্যাস। সেটাই করতে হবে। এখানে CuSO4 সলিড বাঁদিকে আছে, বাঁদিকে আছে, তাহলে প্রথম বিক্রিয়াটা যেরকম আছে লিখলাম CuSO4S প্লাস অ্যাকোয়াস সমান CuSO4 অ্যাকোয়াস। দ্বিতীয় বিক্রিয়া এটা তো ডান দিকে আছে, তাহলে এটাকে উল্টে দাও, CuSO4 অ্যাকোয়াস সমান হচ্ছে অ্যাকোয়াস প্লাস CuSO4 5H2 সলিড। তাহলে দুটো যোগ করে দাও। আচ্ছা, এখানে ডেল্টা এইচ হয়ে যাবে তখন -11.7, আর এটা -66.5। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি এই দুটোই। এগুলো সহজ টাইপের হেসেস ল। এটা আমরা প্রয়োগ করছি এখানে হেসেস ল, হেসের সূত্র, এরকম ছোটখাটো। তাহলে এখানে ডেল্টা এইচ সমান কত? -66.5 -11.7 যোগ করে দাও, যেটা হবে সেটা। এই ধরনের সহজ অঙ্ক এখান থেকে থাকবে। আবার কথা বলে এই ধরনের আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখো
রূপান্তরের তাপ নির্ণয় একই রকম, বিক্রিয়া তাপ, রূপান্তরের তাপ, একটা করে উদাহরণ দেওয়া আছে। তুমি হেসেল সূত্র প্রয়োগ করে এখান থেকে সহজেই এটা ক্যালকুলেট করতে পারবে। এরপর আরেকটা যেটা পড়তে হবে, বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন বিয়োজন শক্তি বন্ধন বিয়োজন এনথালপি কি হয়েছে রে তোদের? বন্ধন বিয়োজন শক্তি, ধরো একটা বন্ধন এ বি এই দুটো পরমাণু দ্বারা তৈরি হয়েছে, তাহলে এই বন্ধনটাকে ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা বলবো বন্ধন বিয়োজন শক্তি। এটাকে আমরা ডেল্টা এইচ ডি দিয়ে প্রকাশ করে দেখি, ডেল্টা এইচ ডিসোসিয়েশন। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এ আর বি দুটো আলাদা হয়ে যাবে। এরকম যদি অণু দেখি আমরা সিও কার্বন মনোক্সাইড, তাহলে এখানে কার্বন আর অক্সিজেনকে আলাদা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, না ধরো HCl হাইড্রোজেন ক্লোরিনকে আলাদা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। কিন্তু যদি আমরা এখানে দেখি জল, এরকম অনেক সময় থাকে, জল গঠন যদি আমরা লিখি এটা হবে, এখানে OH বন্ধন কটা আছে, দুটো, এটা একটা এটা একটা। তাহলে OH বন্ধন হাইড্রোজেনকে যদি আমরা জলকে যদি ভাঙি তাহলে ডেল্টা এইচ ডি কার জন্য হবে, OH বন্ধনের জন্য হবে, তাই তো? OH বন্ধনকে ভাঙতে হবে। OH কটা আছে, দুটো আছে। এই যখন একটি অণুতে একাধিক একই রকম বন্ধন থাকবে, এরকম আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, CH4 এর গঠন আমরা যদি লিখি এরকম হবে, তাহলে এখানে কার্বন CH4 কে ভাঙা হচ্ছে বলে কি কার্বন হাইড্রোজেনের বন্ধনকে ভাঙতে হচ্ছে। এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কটা আছে, চারটা। আমি মনে করলাম জলের ক্ষেত্রে এটাতে X লাগছে এটাতে Y লাগছে, তাহলে জলের বন্ধন বিয়োজন শক্তি তখন হবে ডেল্টা এইচ অ্যাভারেজ, গড় নির্ণয় করতে হবে। কি করে করবো না, এদের গড় x+y/2 এটাকে বলা হয় গড় বন্ধন শক্তি বা গড় বন্ধন বিয়োজন শক্তি। একই থাকবে প্রায়, কিছুটা দিক সেদিক হতে পারে। এই চারটা A B C D, তাহলে এর ডেল্টা এইচ ডিসোসিয়েশন কি হবে না, এটা হবে অ্যাভারেজ। তাহলে কি হবে, A+B+C+D ডিভাইডেড বাই 4। এরকম অণুর ক্ষেত্রে আমরা গড় বন্ধন শক্তি বা গড় বন্ধন বিয়োজন শক্তি হিসাব করব। হতে পারে, সমস্যার কিছু নেই। এই হাইড্রোজেনটা ভেঙে যাওয়ার পর এর মধ্যে বন্ধন শক্তি বাড়বে না কমবে, একটু আলাদা হতেই পারে। এই যে বন্ধন শক্তিটা, বন্ধন শক্তি মানে কি, বন্ধন ভাঙার জন্য যে শক্তি প্রয়োজন হচ্ছে এটা আমরা কোথায় কাজে লাগাবো? বন্ধন শক্তিকে আমরা কোথায় কাজে লাগাবো? যদি আমরা বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, ধরো একটা বিক্রিয়া আছে, H2 plus F2 সমান 2HF। এই বিক্রিয়াতে বন্ধন শক্তি বিক্রিয়া কত হবে, বন্ধন বিয়োজন শক্তি?
যদি বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি হিসাব করা হয়, ডেল্টা এইচ ডি সমান সামেশন অফ এইচ ডি রিঅ্যাক্ট্যান্ট, প্রথমে বিক্রিয়ক হবে। এর আগে তাপগতিবিদ্যায় যত রাশিগুলো দেখেছিলাম এদের পরিবর্তন সব কিন্তু ছিল বিক্রিয়া জাত মাইনাস বিক্রিয়ক। এখানে উল্টো হবে, বিক্রিয়ক মাইনাস বিক্রিয়া জাত। তাহলে বিক্রিয়কে কি কি আছে দেখো, এর ডেল্টা এইচ ডি যদি হিসাব করতে হয়, বিক্রিয়কে আছে দেখো H টু প্লাস H অফ F2, এই দুটো যোগফল হবে। এই দুটো ভাঙতে যে পরিমাণ শক্তি লাগছে মাইনাস H অফ HF এর শক্তি, এর আগে 2 মোল আছে, আগে 2 গুণ হয়ে যাবে। তাহলে এই মানগুলো যদি আমরা জানি এখানে বসিয়ে দিই, সহজে আমরা এই বিক্রিয়ার বন্ধন বিয়োজন শক্তি হিসাব করতে পারবো। কি বললাম বুঝা গেল? বুঝতে পারলেনি বল? এটা বলা থাকবে কার বন্ধন বিয়োজন শক্তি কত, শুধু এখানে মান বসানো, সব বলা থাকবে। ঠিক আছে, আজকে এটাই থাক।